আপনি কি ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে চান, অথবা আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাড থেকে প্রফিট জেনারেট করতে চান? 90% মানুষ ফেসবুক অ্যাড চালিয়ে প্রতিদিন লস করতেছে, অথচ তারা বুঝতেই পারে না সমস্যাটা কোথায়। অনেকেই ভাবে ফেসবুক অ্যাড মানে শুধু একটা ক্যাম্পেইন সেট আপ করা অথবা বুস্ট বাটনে ক্লিক করা, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুরুতে আমি নিজেও অনেক টাকা লস করেছি এবং শিখেছি কিভাবে একটা প্রফিটেবল ফেসবুক অ্যাড রান করতে হয়। এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যাল লাইভ হাতে কলমে শেখাবো কিভাবে একটা প্রফিটেবল ফেসবুক অ্যাড রান করতে হয়, এবং আমার একটা ক্লায়েন্টের জন্য আমি একটা ফেসবুক অ্যাড রান করে দেখাবো কিভাবে সঠিক ক্যাম্পেইন তৈরি করবে, টার্গেটিং, বাজেটিং, অডিয়েন্স ম্যাপিং, কাস্টমার জার্নি, উইনিং স্ট্র্যাটেজি, কিভাবে কম বাজেটে বেশি সেল পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার একটা কখন স্টপ করবেন এবং কখন স্কেল করবেন। আপনি যদি এর আগে কখনো ফেসবুক অ্যাড না চালিয়ে থাকেন, এই ভিডিও শেষ একজন ফেসবুক এক্সপার্ট যেভাবে একটা ক্যাম্পেইন রান করে আপনিও সেইভাবে শিখে যাবেন। আপনি যদি ফেসবুক অ্যাড শেখার জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করি। প্রথমে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসব, তারপর আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা যখন একটা ক্যাম্পেইন রান করব আমাদের সবার আগে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, আমাদের অ্যাড চালানোর মূল উদ্দেশ্য কি। আমরা কি সেলস চাই, নাকি লিড চাই, নাকি এঙ্গেজমেন্ট চাই? তো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের উদ্দেশ্যটা একদম ক্লিয়ার থাকতে হবে। আমাদের ক্যাম্পেইন গোল অনুযায়ী আমরা এখানে অবজেক্টিভ সিলেক্ট করব। তো প্রথমে আমরা এক এক করে দেখে নেই কোনটাতে কি হয়, তারপর আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করব। প্রথমে আমরা হলো এখানে অ্যাওয়ারনেস। এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত আনঅ্যাওয়ার অডিয়েন্সকে, যারা আপনার সম্পর্কে জানে না, যারা আপনাকে চিনে না, তাদের সাথে পরিচিত হওয়া। ফর এক্সাম্পল, এখানে দেখবেন যে বড় বড় ব্র্যান্ডরা যখন মার্কেটে লঞ্চ হয় তখন তাদের ব্র্যান্ড সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ারনেস অ্যাড দেয়। ইভেন দেখবেন যে অফলাইনে বিভিন্ন বিলবোর্ড, রাস্তাঘাটে ওদের স্টিকার, সাইনবোর্ড, ব্যানার ইত্যাদি তারা বিভিন্ন জায়গায় লাগায়, যেন মানুষ তাদেরকে চিনে, যেন মানুষের সামনে তারা পরিচিত হতে পারে। ঠিক সেই রকম আপনি যখন ব্যবসা শুরু করবেন, আপনার বিজনেসটা মানুষ চিনুক, আপনার বিজনেসটা মানুষের কাছে পরিচিত হোক, এক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন। ইভেন যখন ফানেল আমরা ক্রিয়েট করি তখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করি। তো ফানেল নিয়ে যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিও ডিসক্রিপশনটা একটা লিঙ্ক দেওয়া আছে, আগে এই ভিডিওটা দেখেন, তারপর পরে ওই ভিডিওটা দেখেন, তাহলে ফানেল লিঙ্ক সম্পর্কে ইন ডিটেলস আইডিয়া হয়ে যাবে। তারপর আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিকটা হলো আপনার যদি কোনো ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ থাকে, আপনি ফেসবুকে অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আপনার কাস্টমার মানে ভিজিটরে নিয়ে যাবেন, ওই ক্ষেত্রে আপনি ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন। এঙ্গেজমেন্ট মতো আপনি আপনার ফেসবুক পোস্ট, লাইক, কমেন্ট, ভিডিও ভিউ, শেয়ার এগুলা পাওয়া যায়। তারপর লিডস মূলত আপনি কাস্টমারের ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলা কালেক্ট করেন। লিডস মূলত বড় বড় হাই টিকেটের জন্য লিডস ক্যাম্পেইন চালু করা হয়। ফর এক্সাম্পল, রিয়েল এস্টেট, বিভিন্ন কোচিং বিজনেস, যারা হাই প্রাইসে কোর্স বিক্রি করে, প্রথমে লিডস জেনারেট করে মানে কাস্টমারের ইনফরমেশন, তারপর তারা সেলস টিমের মাধ্যমে দিয়ে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে, ইন ডিটেলস আলোচনা করে তাকে সেলসে কনভার্ট করে। তারপর হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হলো মূলত অ্যাপ ডাউনলোডিং। যখন একটা অ্যাপ নতুন মার্কেটে আসে কিংবা অ্যাপের ডাউনলোড, ইনস্টলের সংখ্যা বেশি বাড়াতে চায়, তখন আপনার অ্যাপ প্রমোশন হয় সেলস। এটা হলো আমরা যখন সেলস করি তখন এই সেলসটা, যখন আমরা প্রোডাক্ট সেলস করবো তখন আমরা এই সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করি। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করি, দিয়ে কন্টিনিউ করি। তারপর এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, তারপর হলো একটা ম্যানুয়াল ক্যাম্পেইন। তো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি ফেসবুক আপনার অ্যাডের কন্ট্রোল দিয়ে দিলেন, ফেসবুকের কাছে যেটি ভালো মনে হবে ফেসবুক ওইভাবে আপনার অ্যাডটাকে রান করবে। আর ম্যানুয়াল ক্যাম্পেইন যখন আপনি সিলেক্ট করবেন, ফুল কন্ট্রোল আপনার হাতে, আপনি ফেসবুকে বলে দিবেন যে আপনি এইভাবে করেন, আপনি ফেসবুককে সবকিছু বলে দিবেন, ফেসবুক সেই অনুযায়ী কাজ করবে। আর এইটা সিলেক্ট করে ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুক যেটা ভালো মনে করবে ওইভাবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা কি করব, সবসময় ম্যানুয়াল ক্যাম্পেইনটাই সিলেক্ট করব। তারপর আমরা চলে আসব ক্যাম্পেইন লেভেলে। তো ক্যাম্পেইন লেভেলে এখানে আমরা একটা নাম দিব। তো আপনারা যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমন একটা নাম দিবেন যেন পরবর্তীতে আপনি এই অ্যাডটা দেখলে আপনি কিসের জন্য এই অ্যাডটা রান করছিলেন ওইটা যেন আপনি বুঝতে পারেন, এরকম একটা। ঠিক আছে, তো এখানে আমি নাম দিয়ে দিই। তো এখানে আসবে ক্যাটাগরি। ক্যাটাগরি হলো আপনার, আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেল করেন তাহলে এখানে আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা কাউকে জব অফার করেন, যে অনলাইনে জবের জন্য অফার করেন, তাহলে এইটা সিলেক্ট করবেন। আপনি যদি পলিটিক্স নিয়ে কোনো অ্যাড করেন কিংবা সোশ্যাল বিষয় নিয়ে অ্যাড করেন তাহলে এটা নিয়ে এটা সিলেক্ট করেন। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করবো আমরা এগুলো কিছু অ্যাড করবো না।
তারপর আমরা চলে আসবো অ্যাডভান্টেজ ক্যাম্পেইনকে আমরা সিবিও বলে থাকি। তো এটা মূলত আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি 3-4টা ক্যাম্পেইন রান করবেন। তো যে ক্যাম্পেইনটা ভালো পারফরমেন্স করবে ফেসবুক অটোমেটিকলি ওই ক্যাম্পেইনের মধ্যে আপনি যত টাকা বাজেট দিবেন ওইটা বাড়িয়ে দিবে। তো এইটা নিয়ে ইন ডিটেলস আলোচনা আছে, তো আপনি ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, ওই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখে আসতে পারেন। তারপর আমরা চলে যাব অ্যাডসেট লেভেলে। অ্যাডসেট লেভেলে যাওয়ার পরে সেম আমরা একটা অ্যাসেটের নাম দিব, যেন আমরা পরবর্তী বুঝতে পারি এটা কিসের জন্য এটা দিছিলাম। আমাদের সুবিধা মতো একটা নাম দিয়ে দিব। তো নাম দেওয়ার পরে তারপর আমরা চলে আসবো কনভার্সন লোকেশন, মানে আমরা আমাদের কনভার্সনটা কোথায় করতে চাই, আমরা কি ওয়েবসাইটে করব, অ্যাপে, মেসেঞ্জারে এবং কলে। তো ম্যাক্সিমাম সময় আমরা ওয়েবসাইটে করি, কিংবা অনেকে দেখা যায় মেসেঞ্জারে করে। তো যে যেটা করে, যদি আপনি ওয়েবসাইটে করেন তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন, যদি মেসেঞ্জারে করেন তাহলে মেসেঞ্জারে করবেন। তো সবচেয়ে বেস্ট ওয়েবসাইটই করা, অটোমেশন মানে অটোমেটিক ওইগুলো হয়ে যায়, আপনার হ্যাসেল নিতে হয়। মেসেঞ্জারে বারবার SMS রিপ্লাই করতে হয়, অডিয়েন্সকে কাস্টমারের উত্তর দিতে হয়। তো আপনি ওয়েবসাইটে সবকিছু ইন ডিটেলস ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েকশন দিয়ে রাখলেন, যে কাস্টমারের মনে যত ধরনের প্রশ্ন আসতে পারে ওই ধরনের সবকিছু ইন ডিটেলস বলে দিলেন। ওইখান থেকে কাস্টমার দেখে যদি পছন্দ হয় তাহলে কিনে নিলেন। মেসেঞ্জারে অনেক ঝামেলা, তো সমস্যা নাই, যে যেটা যেভাবে করতে পারে। তারপর পারফরমেন্স গোল, আমরা কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে আমরা কি চাই, আমরা কি বেশি বেশি সেল চাই, নাকি আমাদের ল্যান্ডিং পেজে আমাদের প্রোডাক্টটা বেশি বেশি কাস্টমারে দেখবো। তো আমরা অবশ্যই বেশি বেশি সেল চাই, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন সবসময় সিলেক্ট করে রাখবো। তারপর চলে আসবো আমরা পিক্সেলে। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন আপনি পিক্সেলটা অবশ্যই ধরিয়ে দিবেন। পিক্সেল যদি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড রেজাল্ট ভালো আসবে না, ইভেন ফেসবুকে আপনার কাস্টমারকে ট্র্যাক করতে পারবেন না, ইভেন আপনি কয়টা কনভার্সন হলো ওইগুলো ট্র্যাক করতে পারবেন। তো এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, পিক্সেল ছাড়া অ্যাড রান করবেন না। তো কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় ওই বিষয় নিয়ে আমার একটা কমপ্লিট কোর্স দেওয়া আছে, তাও সার্ভার সাইড ট্র্যাকিং, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইটা পরবর্তীতে দেখে আসতে পারেন। তো এখন কনভার্সন ইভেন্ট, এখানে আমরা বলে দিব ফেসবুককে যে আমাদের কাছে কোন অ্যাকশনটাকে কনভার্সন বলে। তো এখানে আমরা কি করব, আমরা পারচেসটাকে সিলেক্ট করে দিব, যেহেতু আমরা প্রোডাক্ট সেলস করবো সেজন্য আমরা পারচেসটা সিলেক্ট করে দিব। আপনি যদি অন্য কেউ অ্যাকশনকে সিলেক্ট করে দেন, ধরেন ইনিশিয়েট চেকআউট কিংবা এড টু কার্ট, কনভার্সন ইভেন্ট হিসাবে আপনি এড টু কার্টকে সিলেক্ট করেন, তখন কি হবে, যখন আপনার অ্যাডটা দেখে কেউ গিয়ে এড টু কার্ট করবে তখনই ফেসবুক একটা সেলস হয়েছে এরকম মনে করে আপনার এড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে রিপোর্টে দেখাবে যে আপনার সেলস হয়েছে। তো এর জন্য আমরা সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় পারচেসটাকে সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে হলো আপনার কস্ট পার রেজাল্ট, আপনি এটা অপশনাল, এটা না দেওয়াই ভালো। আপনি যদি এখানে বাজেট সেট করে দেন তাহলে ফেসবুকে অনেক ডিফিকাল্টি ফেস করে, ইভেন কোনো কোনো সময় দেখা যায় যে আপনার একটা শোই করে না অডিয়েন্সের কাছে, কারণ দিন তো দিন ফেসবুকে অ্যাডের কম্পিটিশন বাড়তে যায়। এখানে যে বেশি টাকা পে করবে তার একটাই সবার উপরে নিয়ে যাবে। আপনি যদি এখানে কস্ট কন্ট্রোল, বাজেট কন্ট্রোল দিয়ে দেন তাহলে কি হবে, ফেসবুকে যখন দেখবে যে অন্যরা বেশি টাকা দিচ্ছে আপনার এখানে কম্পেয়ার করে, তখন আপনার একটা সার্ভ করবে একদম লো স্পেসে, যেখানে কারো কনভার্সন আসার চান্স খুব কম। তো এটা অপশনাল রেখে দিবেন। তারপর আসবো আমরা বাজেটিং এ। তো বাজেট আমরা, একটা হলো ডেইলি বাজেট, একটা হলো লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা হলো আপনি যখন লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন, এখানে যত টাকা দিবেন ফেসবুক ওই বাজেটটা খরচ করে একটা অটোমেটিকলি বন্ধ করে দিবে। আর আপনি যদি এটা ডেইলি বাজেট দেন তাহলে প্রতিদিন, ধরেন এখানে $20 দেওয়া আছে, তো প্রতিদিন ফেসবুক $20 খরচ করবে। মাঝে মধ্যে দেখা যাবে যে আপনার $20 থেকে 20% বেশি খরচ করতে পারে। কেন, যখন দেখবে ফেসবুকে আপনার এডের রেজাল্টটা ভালো আসতেছে, তো এখানে দেখেন লিখে দিতেছে যে ম্যাক্সিমাম $35 পর্যন্ত যাবে, মানে সে 20% বাড়াই দিবে ডেইলি। কোনোদিন দেখা যাবে যে $20 থেকে কম খরচ করতেছে, তো এটা অন এভারেজ $20 আপনার ফেসবুক কাটবে। তারপর আসবো শিডিউল। আপনি যদি একটাকে শিডিউল করে রাখতে চান, ধরেন আপনি এখন রাতের বেলা একটা ক্যাম্পেইনটা সেট আপ করতেছেন, রাতের বেলা তো আর মানুষ অ্যাড দেখবে না, তো আপনি দিনের বেলা যদি চান যে একটা পাবলিশ হোক, তো এখানে এই ক্ষেত্রে শিডিউল করেন। ইভেন আপনি এখন একটা সেট আপ করতেছেন, আপনি চান যে 1 সপ্তাহ পরে কোনো একটা ফেস্টিভ্যাল আসবে কিংবা কোনো অফার দিতেছেন, তো ওই সময় রান করতে, তো ওই সময় আপনি শিডিউল করে রাখতে পারেন। তো এখানে এন্ড ডেটটা যদি আপনি চান যে এই সপ্তাহে শুরু হয়ে এর পরের সপ্তাহে শেষ হয়ে যাবে, তখন আপনি এন্ড ডেটটা সেট করতে পারেন এখানে। তো আমরা মূলত এন্ড ডেটটা সেট করি না, এন্ড ডেটটা আমরা যখন আমাদের ইচ্ছা হয় তখন আমরা গিয়ে এডটা
অফ করে দিই। তারপর হলো বাজেট শিডিউল। বাজেট শিডিউলটা মূলত হলো আপনি যদি চান যে ফ্রিকুয়েন্টলি ধরেন আজকে $5 খরচ হবে, আগামীকাল $7 খরচ হবে, এর পরের দিন $10 খরচ হবে, তো এরকম করে আপনি বাজেট শিডিউলিং করে দিতে পারেন। কিংবা চান যে কম, আজকে $10 খরচ হলো, কালকে চান যে আপনি কম খরচ করবেন, তাহলে আপনি এখানে কমিয়ে দিলেন $8। এরকম আপনি যদি চান কম বেশি করতে, তাহলে বাজেটটাকে আপনি ডেট সিলেক্ট করে টাইম থেকে এন্ড টাইম দিয়ে আপনার এখানে বাজেটটা সেট করে দিলে হয়ে যাবে আপনার বাজেট শিডিউলটা। আপনি যেভাবে দিবেন ওইভাবে ফেসবুকে খরচ করবেন, মানে প্রতিদিনের বাজেটটা আপনি সেট করতে পারবেন। তো এটার দরকার হয় না, অনেকে আবার করে। পরে আমরা আসবো লোকেশনে। তো লোকেশনে আসার পর আমরা কি করব, এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আপনি যে জায়গাটাকে টার্গেট করতে চান, যে লোকেশনটাকে টার্গেট করতে চান, ওইটা এখানে লিখলেন, লিখে হ্যাঁ লিখে এখানে টার্গেট করেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, ধরেন আপনি ধরেন চাচ্ছেন যে আপনি পুরো বাংলাদেশকে টার্গেট করবেন না, আপনি শুধু ঢাকাকে টার্গেট করবেন। তো আপনি শুধু ঢাকাকে টার্গেট করতে পারেন, এখানে ঢাকা লিখবেন, লেখার পরে আপনার চলে আসবে ঢাকা ডিভিশন। এই যে এখন শুধু ঢাকাকে টার্গেটিং করা হলো। এখন মনে করতেছেন যে আপনি ঢাকা আর ঢাকার সাথে আরেকটা সিটি আপনি টার্গেট করবেন, মনে করেন যে আপনি সিলেটকে টার্গেট করলেন সাথে, মনে করেন আপনি সাথে সিলেটকে টার্গেট করেন। তো এখন কি হবে, আপনার একটা দুই জায়গাতে চলবে, আপনার ঢাকা লোকেশনের ভিতরে যে যে থাকবে তার সে দেখবে, এবং সিলেটের ভিতরে যে যে থাকবে সে দেখবে। এখন আপনি লোকেশনটা এরকম সিলেক্ট করতে পারেন, যদি চান যে আপনি শুধু ঢাকার ভিতরে আপনি পুরো ঢাকাকে টার্গেট করবেন না, আপনি ঢাকার ভিতরে আরো কোনো জায়গাকে ছোট্ট কোনো জায়গাটা আগে টার্গেট করেন, 10 কিলোমিটার 20 কিলোমিটার, ওইটাও এই ড্রপ আইকন দিয়ে এখানে দিয়ে আপনি যে জায়গায় ধরবেন ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। তারপর আসি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় লোকেশন টার্গেটিং এর মধ্যে, সেটা হলো এক্সক্লুড। তো এক্সক্লুডটা আমরা কিভাবে ইউজ করবো, ধরেন আপনি পুরো বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট সেলস করতেছেন। তো আপনি পুরো বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট সেল করার পরে দেখতে পারছেন যে এক মাসের মধ্যে আপনি একটু অ্যানালাইজ করে দেখলেন যে এই মাসের মধ্যে যতটা সেলস হয়েছে তার মধ্যে একটা স্পেসিফিক কোনো সিটির মধ্যে আপনার 100টা প্রোডাক্ট সেলস হয়েছে। এখন দেখা যায় যে ওই 100টা সেলসের মধ্যে 80টা প্রোডাক্টই আপনার রিটার্ন চলে আসছে। এতে আপনার দেখা যাচ্ছে যে কুরিয়ার চার্জ, তারপর আপনার ফেসবুকে অ্যাডে যে খরচ হয়েছে, একটা সেলস করতে অবশ্যই ফেসবুকে অ্যাডে খরচ হয়েছে। তো ওই খরচ অলমোস্ট ওভারঅল সবকিছু আপনার দেখা যাচ্ছে বিজনেস ওই স্পেসিফিক সিটির জন্য লসে। তো ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। যখন দেখবেন আপনার ওই স্পেসিফিক সিটি থেকে আপনার সবচেয়ে বেশি রিটার্ন আসছেন, আপনি তখন একটা কাজ করবেন, ওই সিটিটাই বন্ধ করে দিবেন, ওই সিটিতে অ্যাড চালানো। তো আপনি কিভাবে এখানে বন্ধ করবেন, আপনি তো পুরো বাংলাদেশকে টার্গেট করছেন, এর জন্য আপনি এটা এক্সক্লুডটা ব্যবহার করবেন। তখন আপনি এখানে ক্লিক করে দেখবেন এক্সক্লুড। তো এখানে এক্সক্লুডের মধ্যে ধরেন আমি ধরলাম যে আপনি বরিশালের মধ্যে আপনার সবচেয়ে রিটার্ন চলে আসছে, তো আপনি বরিশালটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখন দেখেন এই যে এই বরিশালটা আপনার এক্সক্লুড হয়ে গেছে, আর বরিশালের মধ্যে আপনার এই একটা শো করবে না। তারপর আরেকটা তারপর চলে আসবো এখানে শো মোর অপশনে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট টার্গেটিং, ধরেন এখানে আপনি একটা পাঞ্জাবি বিক্রি করতেছেন। তো পাঞ্জাবি বিক্রি করছেন আপনি, অলরেডি 500 জন কাস্টমারের কাছে পাঞ্জাবি বিক্রি করছেন। এখন সেম মডেলের সেম পাঞ্জাবিটা চাচ্ছেন যে আপনি আরো বিক্রি করতেন। তো এর মধ্যে এখন দেখা যাচ্ছে আপনি যখন এড রান করবেন, যারা অলরেডি পাঞ্জাবি কিনছে তাদের কাছে আপনার এড যাওয়ার চান্সটা অবশ্যই বেশি, কেন আপনার অলরেডি তারা আপনার পেজের সাথে এঙ্গেজ করছে। তো আপনি চাচ্ছেন যে যারা অলরেডি কিনে ফেলছে তাদেরকে আপনি আর এড দেখাবেন না। সেই ক্ষেত্রে আপনি এখানে তাদেরকে কাস্টম অডিয়েন্স তৈরি করে, আমি কাস্টম অডিয়েন্সটা দেখাচ্ছি, কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদেরকে এক্সক্লুড করে দিয়ে দেবেন, তাদেরকে আপনি টার্গেটিং থেকে বাইর করে দিবেন। তো এখানে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট একটু সময়টা, যখন আমি টার্গেটিং এ যাচ্ছি তারপর আসবো আমরা টার্গেটিং এ। তো এখানে দেখেন, এখানে হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখানে যখন অ্যাডভান্টেজ সাজেশন অপশনে আমরা টার্গেটিং করব, তখন হবে কি, আমরা যে টার্গেটিংটা করব, ধরেন আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি যে বিষয় দিয়ে আমরা টার্গেটিং করি না কেন, ফেসবুক কি করবে, ফেসবুক নিচে থেকে আরো কিছু ইন্টারেস্ট টার্গেট করবে ওইটার সিমিলার অডিয়েন্স সাজেশনে। আর যখন আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিবেন, তখন আপনি যে অডিয়েন্স গুলাকে
টার্গেট করবেন শুধুমাত্র তাদেরকে দেখাবে, ফেসবুক নিজে থেকে কোনো পাকনামি করবে না। এটার মধ্যে ফেসবুক একটু পাকনামি করবে আর এটার মধ্যে করবে না। তো এখানে অনেকে বলে যে ফেসবুকে অডিয়েন্স টার্গেটিং কাজ করে না, টার্গেটিং করতে হয় না। কথা সত্য। কাদের জন্য? যারা অলরেডি মিলিয়ন অফ ডলার অলরেডি স্পেন্ড করে রাখছে তাদের জন্য, যাদের এড অ্যাকাউন্টে অলরেডি অনেকগুলা সেলস আছে। ফেসবুকের এআই কি করবে? তারা যদি টার্গেটিং না করে, ফেসবুকের এআই ওই অ্যাড অ্যাকাউন্টের ডেটাগুলা যতগুলা সেলস হয়েছে, সেলসের ট্র্যাক রেকর্ড থেকে ফেসবুকে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে দেখবে যে কোন কাস্টমারগুলো তার প্রোডাক্টটা কিনছে। তো ওই অনুযায়ী ফেসবুকে লার্নিং করে নিবে এবং শিখে যাবে কাদেরকে টার্গেট করতে হবে। তাদের জন্য টার্গেটিংটা না করলেও চলে। আর যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা একদম নতুন ফ্রেশ, কোনো ডেটা নাই, তখন আমাদের এখানে টার্গেটিং করতে হবে। তাহলে এখন আপনি কোন অডিয়েন্সটা টার্গেটিং করেন? অডিয়েন্স সাজেশন নাকি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবেন? এখানে আপনি যখন একদম নতুন এর আগে একটা ক্যাম্পেইনও রান করেন নাই, তখন আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবেন। গিয়ে আপনি প্রথমে কি করবেন, এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে দিবেন, যেন কিছুটা ওয়ার্ম আপ হয়ে যায় আপনার অ্যাড অ্যাকাউন্ট। তারপর আপনি এটা ইউজ করতে পারেন। আর যখন কিছু অ্যাড রান করে দিবেন, কিছু ডেটা হয়ে যাবে, তখন আপনি অডিয়েন্স সাজেশন অপশনটা করবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে কোনো সময় এটার থেকে ভালো রেজাল্ট আসে, কোনো সময় এটার থেকে আসে। এটা একদম আপনি 100% শিওর হয়ে বসে থাকতে পারবেন যে এটা সিলেক্ট করলে আপনার 100% রেজাল্ট আসবে, এটা সিলেক্ট করে আপনার 100% রেজাল্ট আসবে না। তো দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের জন্য এই অপশনটা কাজ করে না, কোনো প্রোডাক্টের জন্য সুইচ টু অরিজিনাল অডিয়েন্সটা কাজ করে। তো এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টসের উপর। তো এখন টার্গেটিং কিভাবে করবেন? ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে অলরেডি কিছু ডেটা আছে, তো আমি এখানে কি করলাম, অডিয়েন্স সাজেশন। তো টার্গেটিংটা আপনি ডেমোগ্রাফি দিয়ে করতে পারবেন, তারপর জেন্ডার দিয়ে করতে পারবেন। তো আমি আমার ক্লায়েন্টের উদাহরণ দিয়ে দেখাই। তো আমার ক্লায়েন্টেরটা হলো এইটা, সে হলো একজন ওয়েডিং ফটোগ্রাফার, সে ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস সেল করে। তো আমি এইটা দিয়ে একটা এক্সাম্পল দিই। আপনারা এখানে কি করবেন, এখানে টার্গেটিংটা আপনি প্রথমে, আমি এটা ডেমোগ্রাফি হিসাবে টার্গেটিং করি। সাধারণত বিয়ে মানুষে 20-22 বছর থেকে করে। তারপর এখানে ধরেন আমি এইজটা দিব 34 34 35, ধরেন 35 পর্যন্ত রাখি। জেন্ডার এখানে তো অবশ্যই অল রাখবো। এখন টার্গেটিংটা আমরা কিভাবে করতে হবে? আমাদের টার্গেটিংটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, তবে ব্রড টার্গেটিং হতে হবে। আরো আগে ঠিকই নেরো টার্গেটিং কাজ করতো, এখন নেরো টার্গেটিং কাজ করে না। স্পেশালি ইন্টারেস্ট টার্গেটিংটা যখন করেন, আপনি ব্রড টার্গেটিংটা করবেন। ধরেন আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের তো মেইন একটা ইন্টারেস্ট থাকে। আপনার যদি প্রোডাক্টের সাব একটা ইন্টারেস্ট থাকে, তাহলে ওইটার তো মেইন একটা ক্যাটাগরি ইন্টারেস্ট আছে, আপনি মেইন ক্যাটাগরিটা টার্গেট করবেন। দেখেন এখানে বিষয়টা হলো, আপনি যখন ব্রড টার্গেটিং করবেন, আপনার সব গেমটা চলে যাবে আপনার অ্যাডসেটের মধ্যে, আপনার এড ক্রিয়েটিভের মধ্যে। আপনি এড ক্রিয়েটিভের মধ্যে কি ইউজ করতেছেন, ওইগুলোর উপরে আপনার এডের পারফরমেন্সটা ডিপেন্ড করবে। ধরেন আমি এখানে ইন্টারেস্টেড ফটোগ্রাফারকে টার্গেট করলাম। এখন দেখেন যে ফটোগ্রাফার কাদের দরকার হতে পারে? যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তাদের জন্য, ফ্যামিলি সিকারের জন্য, ইভেন্ট অর্গানাইজারের জন্য, বিভিন্ন ইভেন্টের জন্য ফটোগ্রাফি। তো এইখানে মেইন গেমটা চলে আসে কি, আপনার এড ক্রিয়েটিভের মধ্যে। আপনার এড ক্রিয়েটিভ দিয়ে কাস্টমারকে আপনার সেলস করতে হবে, আপনার কনভার্ট করতে হবে, তাদের পেইন পয়েন্ট ধরে কথা বলতে হবে। এর জন্য আমরা কি করি, মাল্টিপল অ্যাডসেট রান করি। আমি আসতেছি ওই ব্যাপারটার মধ্যে। যেহেতু আমার ক্লায়েন্টটা হলো ওয়েডিং ফটোগ্রাফার, সে একজন ফটোগ্রাফার, সে ওয়েডিং ফটোগ্রাফি করে, সে তারপর ফ্যামিলির স্পেশাল মেমোরিগুলো ফটোগ্রাফি করে, তারপর ইভেন্ট অর্গানাইজেশনে গিয়ে ফটোগ্রাফি করে। তো এর জন্য আমরা কি করব, আমরা যেহেতু এখন দেখা যাচ্ছে যে নেরো টার্গেটিং কাজ করে না, তো আমরা যদি চাই যে ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে শুধু বরাবর টার্গেট করতাম, তখন দেখা যাবে অডিয়েন্সটা আমাদের এখানে ছোট হয়ে যাবে। ফর এক্সাম্পল, এখন দেখলেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, ওই প্রোডাক্টের যে একটা ইন্টারেস্ট বিহেভিয়ার, আপনার যে আইডিয়াল কাস্টমার, ওইটা অনেক কম, ওইটা অনেক ছোট। এখানে দেখা যাচ্ছে ফেসবুকে এখানে 9 এখানে চলে আসছে। তখন আপনি কি করবেন, ওই প্রোডাক্টের যে মেইন ক্যাটাগরি তাকে টার্গেট করবেন। করে আপনি আপনার যে আইডিয়াল কাস্টমার, তাদের পেইন পয়েন্ট ধরে, আপনি এখানে সব গেমটাই খেলতে হবে এড ক্রিয়েটিভের মধ্যে। তাদের পেইন পয়েন্ট ধরে আপনি এডগুলো রান করতে হবে। ঠিক আছে? তো এর জন্য আপনি কি করবেন, আর টার্গেটিংটা সেম রাখার পরে এখানে অ্যাড লেভেলের মধ্যে ডুপ্লিকেট করে ফেলবেন। তো এখানে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করবো? এখানে দেখেন কাস্টম অডিয়েন্স এবং লোকাল অডিয়েন্স, এই দুইটা বিষয় আমরা
কথা বলি। কাস্টম অডিয়েন্সটা আমি প্রথমে দেখাই কিভাবে। কাস্টম অডিয়েন্স হলো, একটা হলো মেটা সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, আর একটা হলো আপনার ইয়র সোর্স, মানে আপনার নিজস্ব সোর্স থেকে। যেমন আপনার নিজস্ব সোর্স, যদি আপনার কাছে কোনো কাস্টমারের লিস্ট, ফর এক্সাম্পল আগে যে বিষয়টা বলছিলাম যে আপনি চাচ্ছেন যে আপনার অলরেডি যারা কাস্টমার অলরেডি আপনার প্রোডাক্টগুলো কিনে ফেলছে, এখন তাদেরকে আপনি কিভাবে টার্গেটিং থেকে বাদ দিবেন, এর জন্য আপনি কি করবেন, এই যে আপনার কাস্টমারের লিস্টটা ক্রিয়েট করবেন। এখানে আপনার কাস্টমার লিস্ট আপলোড করে দেবেন, কাস্টমার সিলেক্ট করে আপনার কাস্টমার লিস্ট সিলেক্ট করে আপনার এই কাস্টমারের লিস্ট আপলোড করে দিয়ে দেবেন। তারপরে যদি দেখেন যে আপনার কাছে কাস্টমারের লিস্ট নাই, তাহলে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করবেন, যারা পারচেস করছে। এর জন্য আপনার পিক্সেল সেটআপটা মাস্ট লাগবে। তো আপনি যদি পিক্সেল সেটআপটা কিভাবে করতে হয় যদি না জানেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিভাবে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিংটা করবেন, ফুল কোর্স পেয়ে যাবেন ইন ডিটেলস আলোচনা সহ। তো ওই ঠিকানে আপনি করে নেবেন আপনার পিক্সেল সেটআপটা। যখন আপনি সম্পূর্ণভাবে পিক্সেল কারেন্ট করে নেবেন, পারচেস ইভেন্ট, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট সব কিছু এখানে পিক্সেলে রেকর্ড করে রাখবে, তখন আপনি ওয়েবসাইট সিলেক্ট করে আপনার পিক্সেল যে ইভেন্টটা, মানে আপনি তো পারচেসটাকে, যারা পারচেস করছে তাদেরকে এক্সক্লুড করতে চান, তো এখানে কি করবেন, এই ওয়েবসাইটে সিলেক্ট করে আপনি আপনার এখানে পারচেসটাকে আপনি ধরিয়ে দিবেন পারচেসটাকে। যদি ইন ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা চান তাহলে নিচে কমেন্ট করুন, আমি দেখিয়ে দেবো। পরে আসেন লুকালাইক অডিয়েন্স। এখানে লুকালাইক অডিয়েন্স তৈরি করার জন্য আপনাকে কমপক্ষে, একদম কমপক্ষে 100টা সেলস লাগবেই আপনার ওয়েবসাইটের মধ্যে পিক্সেলে ট্র্যাক করছে এরকম। আদারওয়াইজ আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। যদি আপনার 300-400 সেলস থাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে, তাহলে সবচেয়ে ভালো, তবে কমপক্ষে 100টা লাগবে। তো এখানে লুকালাইক কিভাবে কাজ করে, ধরেন আপনার যে প্রোডাক্টটা সেলস করতেছেন, যারা আপনার প্রোডাক্টটা কিনতেছে, এখন আপনি চান যে যারা কিনতেছে তাদের মতো আরো সিমিলার মানুষের কাছে আপনি আপনার অ্যাডটা নিয়ে যাবেন। এর জন্য আপনি কি করবেন, এখানে লুকালাইক অডিয়েন্স তৈরি করবেন। তো এখানে কি হয়, এখানে যখন আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করবেন, ফেসবুকের কাছে যে ডাটাটা দিবেন আপনি, যে আমার এই অডিয়েন্সগুলো প্রোডাক্টটা কিনছে, তখন ফেসবুক সিমিলার অডিয়েন্স খুঁজে বের করবে। এই যে এখানে দেখেন বলেই দিছে, সিমিলার অডিয়েন্স খুঁজে বের করে ওদের সামনে এগুলো নিয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনি কি করবেন, এখানে আপনার অবশ্যই পিক্সেলটা ধরিয়ে দিতে হবে। এখানে পিক্সেলটা দেওয়ার পরে আপনি এখানে লোকেশনটা নেবেন, আপনি যে কান্ট্রির মধ্যে একটা রান করতেছেন। ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশে করি, তো আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, কিংবা যদি এখানে অপশনাল রেখে দেন তাহলে হবে। এখানে পার্সেন্টেজ আপনি 1% মানে একদম তাদের মতন, যারা অলরেডি প্রোডাক্ট কিনতেছে তাদের মতনই লোকের কাছে এডগুলা নিয়ে যাবে। যখন আপনি 2% দিবেন, তাদের সিমিলার একটু অডিয়েন্সটা বড় হবে। যখন আপনি 1% দিবেন, তখন অডিয়েন্স সাইজটা খুব ছোট থাকে। যখন আপনি একটু বড় করবেন, তখন অডিয়েন্স সাইজটা একটু বড় হবে, একটা বেশি মানুষের কাছে রিচ করবে। তো এর জন্য আপনি কি করবেন, 2-3 পর্যন্ত যেতে পারেন, যখন যদি আপনার অডিয়েন্স কম থাকে। যদি আপনার যে ক্যাটাগরির মধ্যে সেলস করেন অলরেডি অনেক অডিয়েন্স আছে, তাহলে আপনি 1-2 এর মধ্যে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করার পরে আপনি অ্যাড রান করবেন, আর টার্গেটিং করতে হবে না। আপনার টার্গেটিং টেনশন করার নেই, ফেসবুক নিজে থেকেই খুঁজে বের করে লুকালাইক অডিয়েন্স এর কাছে অ্যাড দেখাবে। ওকে, তারপর আসেন প্লেসমেন্টটা হলো, এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা হলো ফেসবুকে কি করবে, ফেসবুকের কাছে কন্ট্রোলটা, ফেসবুকের নিজে থেকে সব জায়গার মধ্যে অ্যাড দেখাবে। ফেসবুকের যতটা অ্যাডের স্পেস আছে, অডিয়েন্স নেটওয়ার্ক থেকে ধরে সব জায়গায় অ্যাড দেখাবে। তারপর ফেসবুকে কিছুদিন অ্যাড দেখানোর পর দেখবে যে কোন জায়গা থেকে বেশি সেলস আসতেছে, তখন ওই স্পেসটার মধ্যে বেশি বেশি অ্যাড শো করবে। তো আপনার যদি বাজেটের কিছু সমস্যা হয়, এখানে কিন্তু অবশ্যই কিছু বাজেট, প্রথম দিকে অবশ্যই কিছু বাজেট খরচ হয়, পরবর্তীতে আস্তে আস্তে এটা কস্টিংটা কমে। আপনার যদি বাজেট খুব কম থাকে, একদম টাইট থাকে, তাহলে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন। কিন্তু ফর এক্সাম্পল ধরেন আপনি যে একটা প্রোডাক্ট সেলস করতেছেন, ওই প্রোডাক্টের কাস্টমারগুলো শুধু ফেসবুকেই থাকে, ইনস্টাগ্রামে থাকে না, তাহলে আপনি ইনস্টাগ্রামে এড দেখিয়ে তো আপনার পয়সা খরচ করে লাভ নেই। তো আপনি তখন কি করবেন, ইনস্টাগ্রামে উঠাই দেবেন। আর অডিয়েন্স নেটওয়ার্ক, এটা একদম কি বলবো, এখান থেকে সেলস আসেই না। তো আপনারা অডিয়েন্স নেটওয়ার্কটা আনচেক করে রাখতে পারেন।
একদম শুরুর দিকে এখানে সেলস আসে না, তারপর আসে ভিডিওর মধ্যে, ওইখান থেকে আপনি করতে পারেন। আপনি দেখবেন যে আপনার ডেটাগুলো আসলে আপনি ড্যাশবোর্ডে তো অবশ্যই রিপোর্ট আসবে, রিপোর্ট আসার পর আপনি দেখবেন যে কোন জায়গাতে সেলস আসতেছে, কোন জায়গাতে সেলস আসেন। যখন দেখবেন যে এই জায়গার মধ্যে বেশি টাকা খরচ হচ্ছে বা ওই স্পেসের মধ্যে সেলস আসছে না, তখন আপনি এখানে এক্সক্লুড করে দিয়ে দেবেন। তো অবশ্যই এটা আপনি অ্যাডভান্টেজ রাখবেন, এটাই রিকমেন্ডেড। তবে যদি আপনার বাজেট খুব বেশি টাইট থাকে তাহলে আপনি ম্যানুয়ালে এসে আপনার টার্গেটেড আইডিয়াল অডিয়েন্স অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর চলে আসবো আমরা অ্যাডসেট লেভেলে। তো অ্যাডসেট লেভেলে এইখানেই হলো আমাদের মূল গেম আর কি। বর্তমানে এইখানেই হলো আমাদের গেম। আমরা যত ভালো অ্যাড ক্রিয়েটিভ, আমরা যত কাস্টমারের পেইন পয়েন্ট ধরে ধরে কাস্টমারকে অ্যাড দেখাবো, আমাদের অ্যাড রেজাল্ট তত ভালো আসবে। এখানে আপনি যতই ভালো টার্গেটিং করেন, বাজেটিং করেন, যদি আপনার অ্যাড ক্রিয়েটিভটা ভালো না হয় তাহলে কখনো সেলস আসবে না। আসলে আমরা প্রোডাক্টটা সেলস করি কাদেরকে? আমরা তো একটা প্রোডাক্ট সেলস করি একটা মানুষের কাছে। তো আপনি যতবারই মানুষের কাছে যান, তাকে যদি আপনি কনভিন্স না করতে পারেন তাহলে কি সে সেলসে কনভার্ট হবে? সেটা আপনি ফেসবুক, গুগল কিংবা আপনি তার মোবাইলের ওয়ালপেপারে যদি চলে যান, সে কি কিনবে? অবশ্যই কিনবে না। আপনি তাকে কনভিন্স করে কেন আপনার প্রোডাক্টটা তার দরকার, আপনি তাকে বোঝাতে হবে, আপনি তাকে কনভিন্স করতে হবে, তারপর সে সেলসে কনভার্ট হবে। এখানে আপনি কি করবেন, এড ক্রিয়েটিভগুলো এমনভাবে তৈরি করবেন যেন কাস্টমারের কাছে মনে হয় না যে আপনি প্রোডাক্ট সেলস করতেছেন। কাস্টমার যেন হয় কোনো সলিউশন পায়, হয় কোনো ভ্যালু পায়, হয় আপনি অফার সেল করবেন। এখন অনেকেই বলবে যে আমার প্রোডাক্টটা জেনেরিক প্রোডাক্ট। তো জেনেরিক প্রোডাক্ট হলে আপনি ভাবেন আপনার এই প্রোডাক্টটা কি প্রবলেমটা সলভ করতেছে, কিংবা এই প্রোডাক্টটা মানুষের লাইফে কি একটা ভ্যালু এড করতেছে। যদি আপনি দেখতেছেন খুঁজে এখানে কোনো আপনি পাচ্ছেন না খুঁজে যে আপনি প্রবলেম সলিউশন করতেছে কিংবা ভ্যালু এড করতেছে, ইমোশনাল ভাবে কানেক্ট করতেছে, খুঁজে না বের করতে পারেন, তখন আপনি অফার দেন, অফার সেলস করেন। কাস্টমার যেন ফিল না করে সে প্রোডাক্ট কিনছে, এবং কাস্টমার যেন এটা ফিল না করে প্রোডাক্ট কিনে সে লস করছে। কাস্টমারকে সবসময় উইন করার চেষ্টা করবেন, যেন সে ফিল করে সে উইন হয়েছে আপনার প্রোডাক্টটা কিনে। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা নর্মাল একটা বিষয়, একটা প্যান বাজারের মধ্যে 10 টাকা, যখন আপনি অফারে ওই প্যান্টটা 5 টাকায় দিলেন, কাস্টমার যেন মনে মনে ফিল করে হ্যাঁ আমি 10 টাকার কলম 5 টাকায় নিয়ে নিছি। তো সে যেন উইনিং ফিল করে। যখন উইনিং ফিল করবে তখন কাস্টমার আপনার কাছে রিটেইন করবে, আপনার কাছে আবার আসবে, আইসা প্রোডাক্টটা নিবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করবো। এর জন্য আমরা এখানে ডুপ্লিকেট করে নিব, ঠিক আছে? এখানে আমরা যখন ক্যাম্পেইন রান করব, এখানে আমরা ডুপ্লিকেট করে নিব, আমাদের টার্গেটিংটা সেম থাকবে। এখানে আমরা অ্যাড লেভেলে খেলবো। আমরা যেহেতু এখন টার্গেটিংটা আমরা আগের মতন নেরো টার্গেটিং করতে না পারি, আমাদের ব্রড টার্গেটিং করতে হয়। এর জন্য আমরা কাস্টমারের পেইন পয়েন্ট ধরে ধরে এক একটা অ্যাডসেটের মধ্যে পেইন পয়েন্ট ধরে ধরে, ধরেন আমার এই একটা অ্যাডসেট যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে চায় তাদেরকে আমি টার্গেট করব। সেকেন্ড অ্যাডসেটের মধ্যে আমি কি করব, যারা ফ্যামিলি সিকার, যারা মনে করেন যে বাহিরে থাকে সবাই একসাথে হলে যে ফ্যামিলি বিভিন্ন ফেস্টিভ্যাল কিংবা বিভিন্ন আনন্দ মুহূর্ত যারা ক্যাপচার করে মেমোরেবল বানানোর জন্য, তাদেরকে আমরা একটা টার্গেট করবো। ইভেন যখন অর্গানাইজারের জন্য আমরা কি করব, এখানে আরেকটা অ্যাডসেট ডুপ্লিকেট করে অর্গানাইজারকে টার্গেট করব, এবং তাদের পেইন পয়েন্ট ধরেন তাদের এই যে পেইনগুলো, আপনারা যদি চান কিভাবে অডিয়েন্স সেগমেন্টেশন করবেন, কাস্টমারের বায়ার পার্সোনা ক্রিয়েট করবেন, তাহলে নিচে কমেন্ট করেন কোন প্রোডাক্টের জন্য চান, তাহলে আমি ওই প্রোডাক্ট অনুযায়ী কাস্টমারকে সেগমেন্ট করে দেখাবো এবং বায়ার পার্সোনা ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড করব। তো এখানে কি করবেন, এখানে অডিয়েন্স সেগমেন্টেশন ধরে ধরে আমরা টার্গেট করব এবং তাদেরকে টার্গেট করব। তারপর এখানে দেখেন তো আমরা ক্রিয়েটিভ আপডেট করব। একটা বিষয় কি, জাস্ট আমার কাছে একটা এখন মেইলটা আসলো, আমি বলছিলাম যে আমার এই ক্লায়েন্টের জন্য আমি লাইভ অ্যাড রান করে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় এখন মেইল আসছে, অ্যাডটা এখন রান করতে চাচ্ছে না। তো আপনারা যদি কমেন্ট করেন, আই এম এক্সট্রিমলি সরি বলছিলাম। তো আপনারা যদি চান যে আমি একটা লাইভ অ্যাড রান করে দেখাই ইভেন অ্যাড রেজাল্ট সহ, তাহলে নিচে কমেন্ট করুন। যদি ভালো একটা রেসপন্স পাই তাহলে আমি একটা প্রোডাক্টের উপর অ্যাড রান করব এবং ওই অ্যাডের রেজাল্ট অ্যানালাইসিস করে দেখাবো, এবং আপনাদের স্কেলিং স্ট্র্যাটেজি এবং স্টপ স্ট্র্যাটেজিটা ওই অ্যাডের মধ্যে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো এখানে কি করব, আমি দেখেন সবকিছু রেডি করে রাখছিলাম। এখানে আমি হেডলাইন এবং ডিসক্রিপশন অনেক কিছু মাল্টিপল অ্যাড রেডি করে রাখছিলাম। তো যাই হোক, আনফরচুনেটলি হলো না। তো এই ক্যাম্পেইনটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আসুন আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। এই বিষয়টা হলো
আপনার অ্যাডটা কখন অনেকে অ্যাড রান করে কিন্তু সে বুঝে না যে অ্যাডটার পারফরমেন্স দেখে সে বুঝতে পারে না যে অ্যাডটা কি সে স্টপ করব নাকি অ্যাডটাকে চলতে দিব নাকি স্কেল করব। এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না। তার জন্য অনেক বেশি মেসেজ আমাকে অনেকে দিছে। আপনারা যদি এই শীটটা চান তাহলে নিচে কমেন্ট করেন, আমি এই শীটটা পিন কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই। তো এখানে অ্যাড কিভাবে স্কেল করবেন কিংবা অ্যাড কখন স্টপ করবেন। মনে করেন আপনি 500 টাকা ডেইলি বাজেটে 500 টাকা আপনি খরচ করতেছেন ফেসবুক অ্যাডে। যখন আপনি দেখতেছেন যে 24 ঘন্টা পর আপনার অ্যাডটা রান করার পর 24 ঘন্টা পর আপনার সেলস আসছে, 24 ঘন্টার ভিতরে অনেকগুলো সেলস আসছে এবং আপনার ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আপনি প্রফিটেবল। তো এর জন্য যখন আপনি দেখবেন যে আপনার অ্যাডটা প্রফিটেবল তখন আপনি চাচ্ছেন যে আপনি আরো বেশি সেলস করতে। তো এর জন্য আপনি কি করবেন, কিভাবে স্কেল করবেন, আপনি 20% বাজেট বাড়ান। এটা হলো সেফ স্কেলিং, একটা হলো এগ্রেসিভ, একটা হলো ব্যালেন্স। তো সেফ স্কেলিংটা হলো আপনি 20% বাজেট ইনক্রিজ করবেন, ঠিক আছে। এগ্রেসিভটা হলো যখন আপনার একটা খুব বেশি প্রফিটেবল, যেমন আপনার ROI 5, 6, 7 এরকম ROI কিন্তু পাওয়া যায় না খুব সহজে। যখন আপনি দেখতেছেন যে আপনার এভারেজ একটা ROI এর থেকে বেশি ROI আসতেছে, আপনার এভারেজ ধরেন ROI আসতেছে 4, তো হঠাৎ করে আপনার একটা ক্যাম্পেইনে দেখতেছেন 6, 7 চলে আসছে। তো এরকম ক্যাম্পেইন কিন্তু সবসময় পাওয়া যায় না। তখন কি করবেন, আপনি অ্যাগ্রেসিভ ভাবে স্কেল করবেন। যেমন আপনার বাজেট যদি 500 টাকা হয় আপনি তখন 1000 টাকা দিয়ে দিন। তারপর ব্যালেন্স, এটা হলো আপনি যখন একটা উইনিং অ্যাড পাবেন, আপনার প্রফিটে থাকবেন, তখন আপনি কি করবেন, আপনার যে অ্যাডসেটটা আছে ওই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে সেম কোম্পানি অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে দিবেন, দিয়ে আর একটা অ্যাডসেট রান করে দিবেন। তো এরকম করে 1-2 করে বাড়াবেন। এটা হলো ব্যালেন্স স্কেলিং। তো এই স্কেলিংটা যার জন্য যে স্কেলিংটা কাজ করে সে ওইভাবেই যায়। তবে সবচেয়ে সেফ হলো এটা 20%। যদি খুব বেশি একটা ভালো ক্যাম্পেইন পেয়ে যান, উইনিং ক্যাম্পেইন, তখন আপনি এগ্রেসিভ ভাবে যান। কেন, আপনি যদি স্লোলি যান তখন দেখা যাবে আপনার এটার পারফরমেন্স খারাপ হয়েছে। তো এখন আসেন স্টপ করবেন কখন, যখন দেখবেন যে এখানে আমি ইন ডিটেলস আলোচনা করে রাখছি, কিভাবে আপনি লিখে রাখছি। ধরেন আপনি প্রথম দিনে 500 টাকা বাজেট দিলেন, আপনি অ্যাড রেজাল্ট আসলো, তখন আপনি 20%, 20% বাড়াবেন। এরপরে এখন ডে টুর মধ্যে দেখা যাচ্ছে আপনি প্রফিটেবল, তখন আপনি কি করবেন, আরো 20% বাড়াবেন। এখানে 600 টাকা, তারপর আপনি 720 টাকা যাবেন। যখন আপনি দেখবেন ডে 3 মধ্যে আপনার দেখা যাচ্ছে আপনার কোনো প্রফিট নো লস, তখন আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না, আপনার একটা যেভাবে আছে এইভাবে রেখে দেবেন। যখন দেখবেন আপনি ডে 4 আসলেন, এখন দেখা যাচ্ছে ডে 4 আসার পরে আপনার একটা লসে চলে গেছে, আপনার ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আপনার একটা লস, তখন আপনি কি করবেন, 20% বাজেট কমিয়ে দিবেন। ডে 5 আপনি প্রফিটেবল, তখন আপনি আবার 20% ইনক্রিজ করবেন। এরকম আপনি ইনক্রিজ ডিক্রিজ করবেন। এখানে ফুল শীটটা দিয়ে দিছি, আপনারা ওইটা দেখে অ্যানালাইসিস করে তারপর সিদ্ধান্ত নেবেন। এখানে হলো আপনার মেইন হলো সিদ্ধান্ত, আপনি দেখবেন যে যদি প্রফিটেবল থাকে আপনি কোন মেথড আপনি স্কেলিং করতেছেন এইটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি খুব এগ্রেসিভ মারাত্মকভাবে স্কেলিং করতেছেন তাহলে এটা এগ্রেসিভ দিবেন, ব্যালেন্স করবেন। তবে আমি রিকমেন্ড করব, যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার জাস্ট প্রথমে একটা উইনিং পাইছেন, তাহলে আপনি সেফ স্কেলিং এ যান। যখন আপনার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি এগ্রেসিভ কিংবা ব্যালেন্সে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, আপনি যদি সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চান, লং টাইম গেম খেলতে চান, তাহলে অবশ্যই ফানেল ক্রিয়েট করে আপনি অ্যাড রান করবেন। ফানেল সম্পর্কে যদি না জানেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ ইন ডিটেলস আমি ফানেল নিয়ে আলোচনা করছি, ওই ভিডিওটা দেখে আসেন। আই হোপ এই ভিডিওর মধ্যে আপনি ওর একটা ভ্যালু পাইছেন। সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডকে শেয়ার করে দিবেন।